সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিউ এজ সম্পাদক নুরুল কবির আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত নুরুল কবির। ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে এবং অগণিত দর্শকদেরকে। আজ আপনি জানেন আমি শিরোনামটা পড়ব, তবে এর আগে শুধু বলে রাখি যে আজ 16ই ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবসের তাৎপর্য, কীভাবে আমরা দেশটা স্বাধীন হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি এটা শিরোনামটা একটু দেখে নিই। মানব জীবনের শিরোনাম হচ্ছে তারুণ্যকে প্রাধান্য দিয়ে আসছে বিএনপির ইশতেহার, মহান বিজয় দিবস আজ। আমার দেশ বাংলাদেশের পথ চলা এখনও নিষ্কণ্টক নয়। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ভারত। দেশ রূপান্তর রাজনীতিতে বড় বাক রাজাকার আলবদরদের তালিকা হতে পারত। সময়ের আলো মুক্ত বিহঙ্গ উড়ে সারা বাংলায়। দিনকাল আজ মহান বিজয় দিবস। আসন্ন নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ। তারেক রহমান। খবরের কাগজ মুক্তির সংগ্রাম চলছে সরবে ও নীরবে। সিঙ্গাপুরে হাদির চিকিৎসা শুরু। করতো আজ চির গৌরবের বিজয় দিবস আজ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ওসমান হাদি। যেমনটা বলছিলাম, তো 1971 সনের 16ই ডিসেম্বর এই দিনটিতে আমাদের জন্য জাতির ইতিহাসে একটা অনন্য দিন, বিজয় দিবস। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে দেশটা স্বাধীন হয়েছিল। একটা নির্বাচনকে কেন্দ্র করে 70 সনের নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ার কারণেই কিন্তু এই যুদ্ধের শুরু অনেকটা বলা হয়, যদিও এর দীর্ঘ ইতিহাস আছে। কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন আজও আমরা পাইনি। গণতন্ত্রের দেখা মেলেনি। মত প্রকাশের স্বাধীনতা এখনও নিশ্চিত হয়নি। সর্বশেষ যেটা অর্থনৈতিক মুক্তির সংগ্রামও এখনও আমরা অনেকটাই লড়াই করছি। এই পরিস্থিতিতে আপনি কীভাবে দেখছেন? আমি আপনার সঙ্গে একমত হয়ে বলবো, আর একটু বাড়িয়ে বলবো, সেটাই আরও বেশি বস্তু এবং তথ্যনিষ্ঠ, যে কয়েকশো বছরের বাংলাদেশের মানুষের ইতিহাসে এই কৃষিভিত্তিক বাংলাদেশের সমাজ ছিল তখন। সেটার ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যেমন, সেই যুদ্ধের বিজয়ও এই দেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইতিবাচক ঘটনা। এই যুদ্ধটা একটা নির্বাচনের ফলাফলকে না মেনে নেওয়ারকে কেন্দ্র করে হলেও এটার আরও অন্য দিক, কতগুলো দিক আছে। আপনি ইঙ্গিত দিয়েছেন যে এখানে একটা পাকিস্তানিরা 1947 সালের পরে পশ্চিম পাকিস্তান ভিত্তিক যে পাকিস্তানের শাসক শ্রেণী, সেখানে একটা নয়া উপনিবেশিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। এইখানে বৈষম্য তীব্র হচ্ছিল দুই তরফে, পশ্চিম পাকিস্তান এবং তৎকালীন পূর্ব পাকিস্তান। এবং এর বিরুদ্ধে যখনই কোনো আন্দোলন সংগ্রাম রচিত হয়েছে, তখনই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এই আন্দোলন সংগ্রামকে পাকিস্তান এবং ইসলামের সঙ্গে একাকার করে ফেলে, যেটা পাকিস্তানের শাসক শ্রেণীর বিরুদ্ধে আন্দোলনকে এই একটা ইসলামের বিরুদ্ধে আন্দোলন হিসেবে অপপ্রচার চালাতো। বাংলাদেশের মুসলমানদেরকে এমনকি তাদের বিভিন্ন এলিটদের পুস্তক পুস্তিকায় আছে, সঠিক মুসলমানও মনে করতো না, যদিও বাংলাদেশের মুসলমান কৃষক এবং গরিব হিন্দু জনগোষ্ঠীর সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল। তো এই যে বৈষম্যের বিরুদ্ধে যে দীর্ঘদিনের সংগ্রাম, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, এই দেশের মানুষের মর্যাদা প্রতিষ্ঠার যে সংগ্রাম, অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, তারই একটা চূড়ান্ত রূপ পরিগ্রহ করে 1971 সালে বাংলাদেশের উপর যে গণহত্যার মাধ্যমে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফে, তার জবাব দিতে গিয়ে। ঐতিহাসিক সত্য হচ্ছে এই যে এপ্রিল মাস থেকে, তার আগে আওয়ামী লীগের নেতৃত্ব কেউ গ্রেফতার হয়েছেন, আর বাকিরা গ্রেফতার এড়িয়ে নিজেদেরকে রক্ষা করবার জন্য ভারতে পালিয়ে গেছেন। এর ঐতিহাসিক সত্য। বা আশ্রয় গ্রহণ করেছেন। আশ্রয় গ্রহণ করে যে কাজটা করেছেন অবশ্যই সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে একটা সংগঠিত রূপ দেবার জন্যে ভারতের সহযোগিতা তার অর্জন করতে পেরেছিলেন। ইতিপূর্বে স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিরোধ করে উঠেছিল, পার্টিকুলারলি জিয়ার যে আহ্বান ছিল, তখনকার তিনি মেজর ছিলেন, সেইটাতে অনেক মানুষের মধ্যে
প্রবলভাবে দেশপ্রেম গড়ে উঠেছিল এবং সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলবার আকাঙ্ক্ষাটা একটা রাজনৈতিক সামরিক রূপ পরিগ্রহণ করেছিল। এগুলি আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তারপর 9 মাস ধরে আপনি বলেছেন সশস্ত্র যুদ্ধ, জনযুদ্ধ। এটা এ কারণে যে বাংলাদেশে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে, তার আওয়ামী লীগের যারা যুদ্ধ পরিচালনা করেছিল তখন, তাদেরই হিসেবে প্রায় 75 থেকে 80% সশস্ত্র মুক্তিযোদ্ধা ছিল কৃষক, শ্রমিক এবং এই শহরাঞ্চলের গরিব মানুষ। এই তাদের এই যুদ্ধে অংশগ্রহণ করবার পেছনের যে অনুপ্রেরণা, যে প্রণোদনা, সেটা ছিল যখন অফিসিয়ালি আওয়ামী লীগ আপনার এপ্রিল মাসে স্বাধীনতা ঘোষণা করে, তখন পরিষ্কারভাবে বলেছিল এই যুদ্ধ করে দেশটা স্বাধীন হওয়ার পর যে নতুন রাষ্ট্র গড়ে উঠবে, সেই রাষ্ট্রের মতো গণতান্ত্রিক রাষ্ট্র তো হতেই হবে, সঙ্গে সেই গণতান্ত্রিক রাষ্ট্র 3টা জিনিসের ভিত্তিতে আপনার আইন, নীতি এবং প্রণয়ন করবে এবং বাস্তবায়ন করবে। কি? সেই নতুন সমাজে, নতুন রাষ্ট্রে, নতুন দেশে সব সাম্য প্রতিষ্ঠা হবে। এই সাম্য বলতে বোঝায় রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, সাংস্কৃতিক সাম্য, লৈঙ্গিক সাম্য, ধর্মীয় সাম্য। সাম্য কথাটা দিয়ে এতগুলো সাম্যকেই বোঝানো হয়েছিল। আর কি? সেইখানে যে আর্থসামাজিক ব্যবস্থা হবে, প্রতিষ্ঠা হবে, তা সেইটা ন্যায়ভিত্তিক হবে। ন্যায়কে প্রতিষ্ঠা করা হবে, যে যা কিছু অন্যায়, যা কিছু অসঙ্গতি পরায়ণ, সেগুলো থাকবে না। তৃতীয়ত প্রধান বাক্য যেটা বক্তব্য, যেটা প্রমিস ছিল, সে হচ্ছে মানুষের মানবিক মর্যাদাকে সমুন্নত করা হবে। এটা যদি আপনি ছোট্ট করে ব্যাখ্যাও করেন, মানুষের মানবিক মর্যাদা তখনই সুরক্ষিত থাকে যখন তার রাজনৈতিক ক্ষমতায়ন হয়, অর্থনৈতিক ক্ষমতায়ন হয় এবং সাংস্কৃতিক ক্ষমতায়ন হয়। রাজনৈতিকভাবে অধিকারহীন, অর্থনৈতিকভাবে নিঃস্ব, সাংস্কৃতিকভাবে গরিব, এরকম কোনো মানুষের মানব জন্মের যে অহংকার এবং তার যে সৌন্দর্য, সেটা বিকশিত হয় না, থাকে না, সমুন্নত থাকে না। এই এতগুলো জিনিস এই 3টা বাক্যের মধ্যে উপস্থিত ছিল। এগুলো যখন বলা হয়েছে, তারই প্রণোদনায় এই দেশের মানুষ অকাতরে জীবন দান করেছে। তার মধ্য দিয়ে অর্জিত যে স্বাধীনতা, এটা অমূল্য। আজকে যদি আমরা 54 বছর পরে চিন্তা করি, সেখানে আমরা দেখব যে সত্যিকার অর্থেই আমাদের এখানে বৈষম্যহীন একটা সাম্যধর্মী সমাজ প্রতিষ্ঠিত হয় নাই। কোন অবস্থায় আছে? যেমন ধরুন, বাংলাদেশের যা সামগ্রিক জাতীয় সম্পদ, তার 50% সমগ্র জনগোষ্ঠীর 1%-এর কাছে আছে, আর 99% হচ্ছে আপনার 50%-এর মালিক। তার মধ্যে বিত্তহীন, দরিদ্রের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এমনকি সর্বশেষ যে এই স্বাধীনতার অসমাপ্ত যুদ্ধ সমাপ্ত করবার একটা অংশ হিসেবে যে একটা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যে ছাত্র গণ অভ্যুত্থান, রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হলো, তার মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হলো, তার আমলেও আমরা দেখছি দারিদ্র্য বেড়ে চলেছে। ব্যাংক লোনের ডিফল্ট লোনের পরিমাণ, অনাদায়ী লোনের পরিমাণ বেড়েই চলেছে। অর্থাৎ সমাজে বৈষম্য পুরোপুরি হারে বিদ্যমান রয়েছে। এরকম অবস্থায় নাগরিকের মানবিক মর্যাদা থাকে না, ফলে আমরা সেই দিকেও খুব অগ্রগতি সাধন করতে পারি নাই। এখন এই বিষয়টাকে আবার খুব রাজনৈতিকভাবে অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখবার ব্যাপার আছে। এই যে আপনি লক্ষ্য করেন, 54 বছরের 2টা প্রজন্ম, এক প্রজন্ম যুদ্ধ করে দেশ তৈরি করেছে, স্বাধীন করেছে, এবং এই স্বাধীনতার এই চেতনা, এই প্রমিসে সেগুলি রক্ষা হয় নাই বলে অন্তত মানে থেকে নানা গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে, অর্থনৈতিক সংগ্রাম হয়েছে, কিন্তু দুইটা বড় বড় শিক্ষার্থী গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। দুটোকেই বিভিন্ন সময়ের বলা হয়েছে এটা যে স্বাধীনতার সংগ্রামের যে লক্ষ্য অর্জন করবার জন্যে যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যেই এইগুলো হয়েছে, এই রক্তাক্ত সংগ্রাম।
সর্বশেষ যেটা 24 সালে হয়েছে, 3 সপ্তাহের মধ্যে প্রায় 1,500 মানুষের, তার মধ্যে 130 জনের মতন শিশুকে হত্যা করা হয়েছে। 20,000 তরুণকে আপনার পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, তার মধ্যে প্রায় 6 থেকে 700 সারা জীবনের জন্য তার দৃষ্টি হারিয়েছে। এইরকম একটা আত্মত্যাগের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হলো, সেই প্রতিষ্ঠিত সরকার, আপনি যেটা বলেছেন একটা ভালো নির্বাচনের তো প্রয়োজন আছেই, তার যে সংস্কারমূলক কাজগুলি যে পরিমাণে হওয়ার কথা ছিল সেগুলো হয়ে ওঠেনি। কত সংস্কার বিভিন্ন সময় সরকার এলেই কতগুলি কমিটি হয়, সেই কমিটিতে ভালো ভালো কথা থাকে এবং সেগুলো আর বাস্তবায়ন হয় না। এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই এইবারও তাই হয়েছে। যেমন ধরুন, আমরা যারা মিডিয়াতে কাজ করি, মিডিয়ার একটা সংস্কার কমিশন হয়েছিল, তো মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্টগুলি আপনি যদি লক্ষ্য করেন, একটাও বাস্তবায়ন হওয়া শুরু হয় নাই এখনও। কিংবা ধরুন, এই একটা দুর্নীতি দমন করার জন্য একটা কমিশন তৈরি হয়েছিল, সেইখানে তার যে কর্মকর্তা পরশুদিন পরিষ্কারভাবে জনসমক্ষে বলেছেন যে এই যে আইন এবং এইটার বিষয়ে যে ধরনের নিয়মকানুন হবার কথা, সেগুলি প্রতিহত করবার জন্য দেশের আমলাতন্ত্র কিভাবে এই আপনার সক্রিয় রয়েছে। আর যদি আপনি সরকারের দিক থেকে একটা পতিত সরকারের পরে অর্থনৈতিক উন্নয়নের প্রশ্ন দেখেন, গতকালকেই সরকারের দলিল অনুযায়ী দেখা যাচ্ছে যে তাদের কর্মকাণ্ডের গতির অবস্থা আপনি বুঝতে পারবেন একটা জায়গা থেকে, যে এতগুলো মন্ত্রণালয়ের জন্য সারা দেশের যে বার্ষিক উন্নয়ন বাজেট থাকে, উন্নয়নের ক্ষেত্রে সবগুলি মন্ত্রণালয়ের 5 মাসে 12% নিচে পর্যন্ত তারা উন্নয়নের জন্য ব্যয় করবার সক্ষমতা দেখিয়েছে। 6টা মন্ত্রণালয় তাদের যে উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয় তার 1% কম। তার মানে একটা সরকার চলছে না, উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ, ব্যাংক লোনের ডিফল্ট লোন আদায় করতে পারছে না, আইনের অবস্থা, আপনার ল অ্যান্ড অর্ডারের অবস্থা হাদির ভয়াবহ মৃত্যুর মধ্য দিয়ে দেখা যাচ্ছে, তাকে হত্যা প্রয়াসের মধ্যে দেখা গেছে। এবং আপনার বাক স্বাধীনতার প্রশ্ন, এই যে সরকারকে সমালোচনা করবার জন্যে একই সময় আপনার বিশেষত জামাত ইসলামীকে সমালোচনা করবার জন্যে একজন সাংবাদিককে পুরনো কায়দা, আওয়ামী লীগ কায়দায় অভিযুক্ত মামলা হওয়ার আগেই তাকে আপনার ডিটেন করা হয়েছে এবং সেই পুরনো সেই ডিবি অফিসে বসিয়ে রেখে। এই অবস্থাগুলি থেকে পরিত্রাণ দরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বলে ব্যবসা করেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে, কিন্তু আমাদের দরকার সত্যিকার অর্থে তার জন্য লড়াই করা, বাস্তবায়ন করা। ইতিহাসের বিকৃতিটা লক্ষ্য করছি। আচ্ছা, দুটো, একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একই সঙ্গে জাতীয় যুদ্ধ যেমন, তেমনি একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক যুদ্ধ ছিল। কারণ বাংলাদেশের এই অঞ্চলে ভারত এবং পাকিস্তানের যেমন জড়িয়ে ছিল বাংলাদেশের যুদ্ধের মধ্যে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে, ফলে একটা আঞ্চলিক রূপ পরিগ্রহণ করেছিল এই যুদ্ধ, তেমনি আন্তর্জাতিকভাবেও তৎকালীন কোল্ড ওয়ারের মধ্যে আপনার পুঁজিতান্ত্রিক ব্লক এবং আপনার সব তৎকালীন সমাজতান্ত্রিক ব্লক তারাও বিভক্ত হয়ে পড়েছিল। অন্যান্য আপনার রাষ্ট্রপুঞ্জ নানানভাবে এটার মধ্যে যুক্ত ছিল। এইখানে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে এই এলাকায় 3টা পরিষ্কার ন্যারেটিভ আছে, যার যার স্বার্থে পাকিস্তান এবং ভারত দুটো ন্যারেটিভ তৈরি করেছে। ভারত খুব পরিষ্কারভাবে দাবি করে, যেহেতু তারা আমাদেরকে সহযোগিতা করেছিল, তারা বলে যে বাংলাদেশের এখানে কোনো কৃতিত্ব নাই, তারা বাংলাদেশ তৈরি করে আমাদেরকে উপহার দিয়েছে। ফলে এই যুদ্ধটা ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। তাদের সেই যুদ্ধে ভারত জয়লাভ করে বাংলাদেশের মানুষকে এটা উপহার দিয়েছে। এটা হলো ভারতের বয়ান। পাকিস্তানের বয়ান হচ্ছে যে বাংলাদেশের লোকরা অত্যন্ত বেকুব, তারা ভারতের ষড়যন্ত্রের মধ্যে পড়ে তাদের বড় ভাইদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং শেষ পর্যন্ত ভারত এবং পাকিস্তানের যুদ্ধে পাকিস্তান এই অংশ ভারতের কাছে হারিয়েছে। লক্ষ্য করুন,
যে ভারত এবং পাকিস্তানের বয়ান কিন্তু একই, অর্থাৎ এইটা ছিল ভারত পাকিস্তান যুদ্ধ। প্রকৃত ঘটনা হচ্ছে বাংলাদেশের মানুষের উপর 1971 সালের 25শে মার্চে অত্যন্ত অন্যায়ভাবে নিরস্ত্র মানুষের উপর সশস্ত্র হামলা করবার পরে এখানে প্রথম একটা প্রতিরোধ করে ওঠে স্বতঃস্ফূর্তভাবে। পরবর্তীকালে তো এটা সংগঠিত স্বাধীনতার যুদ্ধে রূপ লাভ করে, সেখানে ভারত হেল্প করে, আমাদেরকে সাহায্য করেছে। মুচেও ভারত একটা বিরাট বদান্যতা দেখিয়ে এই আমাদেরকে সাহায্য করে নাই। ভারতের দিক থেকে আপনার মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে তাদের শাসক শ্রেণীর যতগুলি থিঙ্ক ট্যাঙ্ক ছিল তারা নানানভাবে বিতর্ক করেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সহযোগিতা করলে কি ভারতের লাভ, নাকি সহযোগিতা না করলে লাভ। এক পক্ষ বলেছে যে শতাব্দীর মধ্যে এমন সুযোগ আসে তার প্রধান শত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করবার। ভারতের আরেক পক্ষ বলেছে এইটা করা ঠিক হবে না, সহযোগিতা করা ঠিক হবে না, কারণ দুই দিকে শেষ পর্যন্ত দুটো পাকিস্তান তৈরি হবে। কিন্তু তৎকালীন ভারতীয় যে থিঙ্ক ট্যাঙ্ক শাসক শ্রেণীর তারা শেষ পর্যন্ত অপ্ট করে যে আপাতত পাকিস্তানে ভাঙ্গাই তার জন্য জরুরি। ফলে বাংলাদেশের যে সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ ইতিপূর্বে শুরু হয়ে গিয়েছিল সেইটাকে বেগবান করবার ক্ষেত্রে তারা আমাদেরকে সাহায্য করেছে নিজেরই স্বার্থে। সেইটা আমাদের সেই সাহায্য আমরা গ্রহণ করেছি, এটা স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা নাই। এই কারণে অসুবিধা নাই, এটা পরিষ্কার মাথায় রেখে আমার স্বার্থ ছিল বাংলাদেশকে স্বাধীন করা। এই জন্য এই দেশের মানুষ সশস্ত্র সংগ্রামে আত্মদান করেছে, কয়েক লক্ষ মানুষের আত্মদান করতে হয়েছে। ভারতের স্বার্থ ছিল পাকিস্তানকে ভাঙা। এই দুইটা স্বার্থ মিলে গিয়েছিল। ইতিহাসে এরকম বহু ঘটনা আছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র যখন আপনার ইংল্যান্ডের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা লাভ করে, সেই যুদ্ধে যেহেতু ব্রিটেনের সঙ্গে ফ্রান্সের একটা বৈরিতা ছিল, ফ্রান্স সাহায্য করেছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সকে তার এমনকি সংবিধান তৈরি করবার ক্ষেত্রে সাহায্য করেছে। এগুলি লম্বা ইতিহাস আছে। যেটা মুশকিলের ব্যাপার, পাকিস্তান যখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের স্বাধীনতাকামী মানুষদের হত্যা করে, লুট করে, ধর্ষণ করে, অগ্নিসংযোগ করে, তখন এই দেশের একটি ক্ষুদ্র অংশ, বিশেষত দক্ষিণপন্থী রাইট উইং জামাত ইসলামী সহ আরও কয়েকটা ছোট ছোট দল পাকিস্তানের পক্ষে ছিল। সেই দিন তারা ইসলামের নামে যাবতীয় অনইসলামিক কাজের মধ্যে লিপ্ত ছিল। কারণ পাকিস্তানিরা রেপ করেছে, ইসলামে রেপ করা ভীষণ অপরাধ। পাকিস্তানিরা জুলুম করেছে, জুলুমকে সমর্থন করা ইসলামের দৃষ্টিতে অপরাধ। মিথ্যা কথা বলেছে তারা যে এইটা ভারতের চক্রান্ত হচ্ছে, সেইটা এই মিথ্যা কথা বলা আরেকটা অপরাধ। এইরকম অসংখ্য অপরাধ পাকিস্তানি বাহিনীর সঙ্গে এইখানকার জামাত ইসলাম এবং অন্যরা তাদের আপনার সমমনার লোকে এটা করেছে এবং সেটা পাকিস্তানের সঙ্গে তারাও পরাজিত হয়েছে। এই পরাজিত মানুষগুলি ধীরে ধীরে তারা অপরাধ স্বীকার না করে, মানুষের কাছে তার পাপ মোচনের জন্য ক্ষমা প্রার্থনা না করে, তাদের সেই পাকিস্তান মনস্ক চিন্তাকে জিয়ে রেখে নিজেদেরকে নানানভাবে দেশি এবং বিদেশি সহযোগিতায় আওয়ামী লীগ বিএনপির আশ্রয় এবং প্রশ্রয়ে তারা সংগঠিত হয়েছে। সংগঠিত হয়ে এখন এই মুহূর্তে ইতিহাস ব্যক্তিদের কথা আপনি বলেছেন, তারা কি কি সব বলছে, যেন বা বাংলাদেশের মানুষরা এটা ভুল করেছিল ইন্ডিয়ার খপ্পরে পড়ে, এবং এটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ছিল। তাহলে ভারতও বলে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, পাকিস্তানও বলে এটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। পাকিস্তান কেন বলে এটা জানেন? ভারত কেন বলে? ভারত বলে এই কারণে যে যদি সে প্রতিষ্ঠা করতে পারে যে এই দেশটা তারা তৈরি করে দিয়েছে, তাহলে এইখানের শাসন ব্যবস্থায় তার নাক গলানোর একটা নৈতিক অধিকার জন্মায়। হ্যাঁ, সুতরাং সে বাংলাদেশকে স্বাধীন উত্থানের বিরুদ্ধে সে এবং তার পক্ষে থাকবার জন্যে তাকে এক ধরনের ন্যায্যতা যোগায়। অথচ এটা অসত্য। আমি আগেই বলেছি, পাকিস্তান কেন বলে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ? কারণ এই পাকিস্তানিরা 23 বছর বলেছে যে বাঙালিরা মার্শাল রেস না, তারা যুদ্ধ করতে জানে না। এমনকি 1971 সাল পর্যন্ত পাকিস্তান মিলিটারিতে বাঙালির সংখ্যা ছিল 6%। কারণ কি বলতো, এরা মার্শাল রেস না, এরা যুদ্ধ জানে না।
সেই নন মার্শাল রেইসের কাছে তথাকথিত মার্শাল রেইস পাকিস্তানি সশস্ত্র বাহিনী পরাজিত হওয়ার যে গ্লানি, সেই গ্লানি থেকে অব্যাহতি লাভের জন্যে, মুখ রক্ষা করবার জন্যে তারা তাদের সাধারণ মানুষকে বুঝিয়েছে, ওই পাকিস্তানি যে মিলিটারি রাজনৈতিক কর্তৃপক্ষ যারা এখানে হেরেছে বাঙালির কাছে, যে আমরা আসলে ওই দরিদ্র নন মার্শাল বাঙালির কাছে হারি নাই, হেরেছি ভারতের কাছে, তাহলে তার মুখ রক্ষা হয়। এই জামাত ইসলামী এবং অন্যরা এই ভারতীয় বয়ান এবং পাকিস্তানি বয়ান এখনো প্রচার করে বাংলাদেশের মানুষের যে শৌর্য বীর্য, নারী পুরুষের তারা যে প্রতিহত করবার যে ক্ষমতা, তাদের স্যাক্রিফাইস, সেটা এখনো ছোট করে চলেছে। এই প্রক্রিয়ায় এটা তাদের রাজনৈতিক বিভ্রান্তি হতে পারে, অসত্যও হতে পারে, দুটি অপরাধ। কিন্তু এই পর্যন্ত আপনি লক্ষ্য করুন 14ই ডিসেম্বরে, 16ই ডিসেম্বরের মাত্র দুদিন আগে পাকিস্তানিদের পরাজয় যখন অত্যাসন্ন, সারা বাংলাদেশ যখন বিভিন্ন বিভিন্ন জায়গায় পাকিস্তানি বাহিনী পর্যুদস্ত হয়ে ঢাকার দিকে ফিরে আসছে, সেই সময় তারা শেষ মরণ কামড় দেয়। আপনার ইতিহাস সাক্ষী এখানে যে আপনার ছিল মেজর জেনারেল রাও ফরমান আলী, তার আপনার বুদ্ধিবৃত্তিক নেতৃত্বে এইখানকার বাঙালি বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশকে ধরে ধরে নিয়ে হত্যা করবার একটা পরিকল্পনা করে। এই পরিকল্পনা বাস্তবায়ন করে হচ্ছে আপনার তৎকালীন আলবদর এবং আল শামস রাজাকার, যাদের মধ্যে প্রধান শক্তি ছিল জামাত ইসলামী। আলবদর বাহিনীর নেতা ছিলেন জামায়াতেরই নেতারা, ইসলামী ছাত্র সংঘের নেতারা আলবদর বাহিনীর সদস্য ছিল। আজকে গতকাল বা দুদিন আগে আপনারা কি লক্ষ্য করছেন? সেই দিন এই মুহূর্তের জামাত ইসলামী বলছে, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার, যে এইটা ভারতীয়রা বাঙালি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। 14 তারিখে কি করে বাঙালি বুদ্ধিজীবীদেরকে ভারতীয়রা হত্যা করবে? কারণ ভারতীয় বাহিনী সকালবেলায় 16ই ডিসেম্বর সকালবেলায় আপনার মিরপুর পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ 14 তারিখে পুরাপুরি এখানে অফিসিয়াল নেতৃত্ব পাকিস্তানিদের অধীনে। আলবদর রাজাকাররা যারা ভিকটিম হয়েছে তারা সাক্ষী দিয়েছে, তারা দেখেছে, লোকেরা দেখেছে, ধরে ধরে নিয়ে গেছে। অর্থাৎ এই যে মিথ্যাচার, ক্ষমা না চাওয়ার, অপরাধ বোধহীন এই একদল আপনার এটাকে কি বলবো, বিবেচনা রহিত এই যে জামাত ইসলামী নেতৃত্ব অপরাধকে স্বীকার না করে, তার জন্য ক্ষমা না চেয়ে বরং অন্যদের ঘাড়ে চাপিয়ে দেয়। ভারত আমাদের কি কি ক্ষতি করেছে, করে চলেছে, সেটার বিরুদ্ধে যে সংগ্রাম, সেটা একটা দেশপ্রেমিকতার সংগ্রাম। কিন্তু যেই অপরাধ ভারত করেছে তার জন্য সংগ্রাম করা আর নিজেদের অপরাধকে ভারতের উপর চাপিয়ে দেওয়া, এটা আরেক ধরনের অপরাধ। এটা একটা মুনাফিকি, এটা অত্যন্ত ইসলাম বিরোধী কাজ। মজার ব্যাপার হচ্ছে তাদেরই কর্মী, তরুণ কর্মী, এই মুহূর্তে ডাকসুর ভিপি সাদিক কায়ুম, এই 14ই ডিসেম্বর উপলক্ষে একই দিনে তারা আবার বলেছে এটা পাকিস্তানিরা হত্যা করেছে। কিন্তু সেও পাকিস্তানের যে হত্যা করবার নির্দেশ দিয়েছে, হত্যাযজ্ঞ যে বাস্তবায়ন করেছে, তারই রাজনৈতিক দল এই জামায়াতের জামায়াতের নেতৃত্বাধীন তখনকার আলবদর আল শামস রাজাকাররা সেটা তারা স্বীকার করে না। এই যারা বৃদ্ধ, তখন যারা তরুণ ছিল, তারা যখন চালিয়াতির কথা বলে, এইটা আমরা এক ধরনের, এবং তারা ওই অপকর্মের মধ্যে ছিল, সেইটার গোজামিল দেওয়াকে আমরা বুঝতে পারি কেন, একটা নৈতিক সাহস নাই সেটা স্বীকার করবার। আমার খুব আশ্চর্য লাগে এই যে সাদিক কায়ুমের মতো তরুণরা, তাদের মেধা আছে, তারা যখন এই বয়সে কি জালিয়াতি করবার বয়স, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের ভিতরে থেকে অপকর্ম করে সাধারণ ছাত্রদেরকে হলগুলির গেস্ট রুমে নির্যাতন করেছে। তারা সেই নির্যাতনকারীদের অংশ হিসেবে, সেই নির্যাতনকারীদের পতনের পর তারা এসে বলছে তারা ছাত্রলীগ ছিল না, বরং এখন গুপ্ত ছাত্রলীগকে তারা খুঁজে বেড়ায়। আমার খুব আশ্চর্য লাগে, এই মুনাফিকের কথা বাদ দিই, সে রাজনৈতিক অপরাধ, কিন্তু আমার আশ্চর্য লাগে তরুণরা এত মিথ্যাবাদী হওয়ার কথা না, উচিত না।
হাসতে হাসতে কি করে তারা ইতিহাসের সত্যগুলো অস্বীকার করে এবং কি করে আপনার বছরের পর বছর এদেশের অপরাপর রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি যখন যখন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে সে আওয়ামী লীগের পক্ষপুটে থেকে অন্যদেরকে নিপীড়ন করে তারপরে একদিন তাদের পতনের পরে সে বলে যে আমরা তারা না, তাদেরও তো বিচার হওয়া উচিত। আর তারাই যখন আওয়ামী লীগকে খুঁজছে, অন্যরাও খুঁজছে আওয়ামী লীগের অপরাধ বিচার করবার জন্য, যেগুলি বিচার হওয়া দরকার তাদেরও বিচার হওয়া দরকার। অথচ তারা এই যে পটবট পরিবর্তনের রাজনীতিতে অপরাপর রাজনৈতিক দলগুলোর কৌশলগত আমি বলবো ফেইলিউরের কারণে তারা একটা আপার হ্যান্ড নিয়ে নিয়েছে, যেটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চৈতন্যের প্রতি, স্বাধীনতা যুদ্ধের যে মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে এদের একটা উত্থান ঘটেছে। তবে তারা যেই লেভেলে বাড়াবাড়ি করছে, ধর্মকে নিয়ে যেভাবে তারা রাজনীতি করছে, তারা সেইখানেও অনইসলামিক কাজকর্মের মধ্যে লিপ্ত রয়েছে। তারা বলছে আপনার তাদেরকে ভোট দিলে ভেস্তে চলে যাবে, তাদেরকে ভোট না দিলে দোজকে যাবে। এ তো ইসলামে বলে এটা শিরক। কে ভেস্তে যাবে কে দোজকে যাবে এটা ইসলাম বলে যে স্রষ্টা ঠিক করবে, সেই সিদ্ধান্ত যে তারা দিয়ে দিয়েছে এবং এগুলি ইসলামের নামে প্রচার করছে, সেটা ইসলাম ধর্মকে ছোট করছে নিজেদের স্থূল ক্ষমতার লোভে, নগ্ন লোভের কারণে। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করছে। গোটা সব দিক থেকে বিবেচনা করলে এই রাজনৈতিকভাবে এটা একটা অপশক্তি হিসেবে আমাদের সামনে বিপুল বিক্রমে বিদ্যমান রয়েছে এবং এদেরকে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্যে, এখানে ন্যায় প্রতিষ্ঠার জন্যে, সাম্য প্রতিষ্ঠা করবার জন্যে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্যে যে লক্ষ লক্ষ মানুষের আত্মদান, সেটার সঙ্গে অন্যায় করা হবে। শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ নুরুল কবির আপনাকে। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।